মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে প্রয়াস WBCS এ দেখছো। আমি তোমাদের প্রিয় অভিজিৎ স্যার। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন পাবে, ওটাতে প্রেস করো। তাহলে পরবর্তী সময় আমার চ্যানেলে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেবো সেগুলো তোমরা নোটিফিকেশন হিসাবে পাবে। আজকে তোমাদের ক্লাস করাবো ভারতবর্ষে ইসলাম ধর্মের আবির্ভাব। এই ক্লাসটা তোমাদের করাবো। ভারতবর্ষে ইসলাম ধর্মের আবির্ভাব এই চ্যাপ্টার থেকে ইউপিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন এই বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে এবং এটা স্টুডেন্টদের কাছে খুব ভয়ের চ্যাপ্টার বা খুব টাফ চ্যাপ্টার। আজকে এই চ্যাপ্টারের একটা অংশ নিয়ে তোমাদের ক্লাস করাবো। আবার বলছি, ভারতবর্ষে ইসলাম ধর্মের আবির্ভাব এই চ্যাপ্টারটা আজকে তোমাদের আলোচনা করব। এই চ্যাপ্টারের জানতে হলে বা ভারতবর্ষে ইসলাম ধর্মের আবির্ভাব সম্পর্কে জানতে হলে ইসলাম ধর্ম সম্পর্কে সবার আগে জানতে হবে। ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হযরত মুহাম্মদ। তোমরা সবাই জানো হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের প্রবর্তক। তিনি অসভ্য বর্বর আরব জাতিকে একতাবদ্ধ করে আরব জাতিকে একতাবদ্ধ করলো বা তার অনুপ্রেরণা একতাবদ্ধ করলো। হযরত মুহাম্মদ মারা যাওয়ার 200 বছরের মধ্যে তার বাণী সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। কারণে ধর্মীয় কারণে বিভিন্ন কারণে আরব দেশের মুসলিমরা সারা বিশ্বে প্রভুত্ব বিস্তার করতে শুরু করলো। ভারতবর্ষ কিন্তু এখান থেকে বাদ যায়নি। ভারতবর্ষে ইসলামের আবির্ভাব ইরাকের শাসক হজ্জাসের, আবার বলছি ইরাকের শাসক হজ্জাসের সেনাপতি বিন কাসেমের হাত ধরে হয়। বিন কাসেম কে ছিল? হজ্জাসের কৃতদাস ছিল। পরবর্তী সময় তিনি তার মেয়ের সঙ্গে বিন কাসেমের বিয়ে দেয়। তার মানে হজ্জাসের হলো বিন কাসেম জামাই বা জামাতা। আবার বলছি, মোহাম্মদ বিন কাসেম হজ্জাসের জামাতা। তিনি মোহাম্মদ বিন কাসেম প্রথম জীবনে কৃতদাস ছিল, পরবর্তী সময় তার মেয়ের সঙ্গে বিয়ে দেয় মোহাম্মদ বিন কাসেমকে। মোহাম্মদ বিন কাসেমের হাত ধরে ভারতবর্ষে ইসলাম হয় বা মুসলিম আক্রমণ ঘটে। কিন্তু এর পেছনে একটা কাহিনী আছে। হজ্জাস ইরাকের শাসক যেমন ছিল, তিনি ব্যবসায়ীও ছিল। তিনি ব্যবসা করতো কিসে? মশলার ব্যবসা করত। এই মশলা কোথা থেকে যেত? শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারত থেকে যেত। দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এই সমস্ত দামি দামি মশলা জাহাজ ভর্তি করে পশ্চিম ভারতের উপকূল দিয়ে করাচি বন্দর হয়ে ইরান, তার পরবর্তী ইরাকে গিয়ে পৌঁছাতো। ইরাকে পৌঁছানোর পরে এই মশলা ভর্তি জাহাজ সেখান থেকে খালি হতো, হয়ে ইউরোপের বাজারে চড়া দামে বিক্রি হতো। এটা কিন্তু হজ্জাসের কাছে একটা লাভজনক ব্যবসা ছিল। আবার বলছি, মশলার ব্যবসা কিন্তু হজ্জাসের কাছে লাভজনক ব্যবসা ছিল। এই দীর্ঘ জলপথ যাওয়ার জন্যে জাহাজকে কিন্তু কয়েক জায়গায় নোঙর করতে হতো, কেননা এই দীর্ঘ জলপথ যাওয়া কিন্তু চারটেখানে ব্যাপার না। যেতে যেতে নাবিকদের খাওয়া, বিশ্রাম করা, জাহাজে জল ভরা এইগুলো লাগতো। এর জন্যে জাহাজগুলোকে নোঙর করতে হতো। এর মধ্যে একটা জায়গা ছিল দেবল বন্দর। অনেক ঐতিহাসিক বলে করাচি বন্দরই হলো দেবল বন্দর, আবার অনেকে বলে করাচি বন্দরের কাছে দেবল বন্দর আছে। আমি এই নিয়ে কোনো মতবিরোধে যাচ্ছি না। দেবল বন্দর ছিল সিন্ধু প্রদেশ সেই সময় তার অন্তর্গত। আর সিন্ধু রাজা কে ছিল? সেই সময় সিন্ধু রাজা ছিল দাহির। দাহির ছিল সিন্ধু রাজা। তিনি হিন্দু ধর্মের ছিল। সব থেকে বড় কথা, তিনি হিন্দু ধর্মের ছিল এবং ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী ছিল। আবার বলছি, সেই সময় সিন্ধু রাজা ছিল দাহির, তিনি ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী ছিল। হজ্জাসের জাহাজ কোনো এক সময় সিন্ধু বন্দরে নোঙর করে কিছুদিন রেস্ট করার জন্য, কিন্তু সেই জাহাজ জলদস্যু দ্বারা লুণ্ঠিত হয়। হজ্জাসের কাছে সেই খবর পৌঁছায় এবং হজ্জাস জানতে পারে যে এই জাহাজ লুটের পেছনে দাহিরেরই হাত আছে। তিনি তখন তার দূতকে পাঠায়, কেননা হজ্জাস যখন জাহাজটাকে নোঙর করছে তার এলাকায়, তার বিনিময়ে তাকে ট্যাক্স দিত। তাহলে রাজার দায়িত্ব পড়ে সেই জাহাজের রক্ষণাবেক্ষণ করা। কিন্তু সেই জাহাজ যখন জলদস্যু দ্বারা লুণ্ঠিত হচ্ছে, তখন রাজারই উচিত সেই অঞ্চলে তার ক্ষতিপূরণ দেওয়া। এই দাবি করে তিনি তার দূতকে পাঠায় বা প্রতিনিধিকে পাঠায়। কিন্তু দাহির
সেই রাজার দুধকে বা হজ্জাসের দুধকে জাহাজ ভর্তি মশলা দিতে অস্বীকার করে এবং বলে বসে যে এই অঞ্চল দিয়ে বা তার অঞ্চল দিয়ে বা তার জলপথ দিয়ে তার সীমানা কি করে মশলাবতী জাহাজ যাবে সেটা তিনি দেখে নেবেন। এটা কিন্তু হজ্জাসের কানে পৌঁছায়। হজ্জাস তখন দেখলো তার ব্যবসায় তাহলে তো প্রভূত ক্ষতি হবে, কেননা তার জাহাজ জলপথ দিয়ে যেতে হবে। সেই সময় এরোপ্লেনও আবিষ্কার হয়নি বা মালগাড়িও আবিষ্কার হয়নি, জলপথে মশলা যাচ্ছে, তার মশলার ব্যবসা তার কাছে লাভজনক ছিল। তিনি তখন 711 খ্রিস্টাব্দের একটা গল্প বলছি, তিনি তখন তার সৈন্যবাহিনীর একটা অংশ দিয়ে সিন্ধু প্রদেশ আক্রমণে পাঠায়, কিন্তু সেই আক্রমণ সফল হয়নি, হেরে গিয়ে ফিরে যায়। 711 শেষের দিকে আবার আর একটা আক্রমণ পাঠায়, কিন্তু সেই আক্রমণও তার সফল হয়নি। অবশেষে তার জামাতা, একটু আগে বললাম তার মেয়ের সঙ্গে কৃতদাসের বিয়ে দিয়েছিল, সেই জামাতা বিন কাসেমকে তিনি 712 খ্রিস্টাব্দে ভারত আক্রমণের জন্য পাঠায়। কেন পাঠায়? তিনি কিন্তু ভারতবর্ষে রাজত্ব করতে পাঠায়নি বা রাজ্য বিস্তার করতে পাঠায়নি, কেননা তার ব্যবসা বাধা হচ্ছিল, এই জন্যে কিন্তু তিনি পাঠায়। ভারত আক্রমণের পেছনে কিন্তু কতগুলো কারণ আছে। এক হচ্ছে তার ব্যবসার ক্ষতি হচ্ছিল, সেই হিসাবে পাঠালো। মুসলিম ধর্মের প্রচারের জন্য পাঠালো, আবার বলছি মুসলিম ধর্মের প্রচারের জন্য পাঠালো, তার ব্যবসার ক্ষতি হচ্ছে সেই জন্য পাঠালো। আরেকটা কি, তিনি কিন্তু জানতে পেরেছিল যে ভারতবর্ষ ধনসম্পদে বিত্তশালী একটা দেশ, লুণ্ঠনের জন্য পাঠিয়েছিল। তার কিন্তু ভারতবর্ষে রাজত্বের কোনো ইচ্ছা ছিল না, রাজত্বের জন্য পাঠায়নি, ব্যবসা বাধা হচ্ছে সেই জন্য পাঠায়। 712 খ্রিস্টাব্দে দাহিরের সঙ্গে বিন কাসেমের যুদ্ধ হয়, দ্য ব্যাটেল অফ রাউর যুদ্ধটা হয়। এই যুদ্ধে বিন কাসেম জয়লাভ করে এবং দাহির যুদ্ধক্ষেত্রে পরাজিত হয় এবং নিহত হয়। বিন কাসেম যুদ্ধে জয়লাভ করার পরে ভারতবর্ষে প্রচুর ধনসম্পদ, একটু আগে বললাম, সেই ধনসম্পদ লুট করলো। লুট করার পরে 1/5 অংশ, 1/5 অংশ হজ্জাসকে পাঠানো উপঢৌকন হিসাবে, আর বাকি অংশ মুসলিম ধর্ম যারা ধর্মাবলম্বী তারা জানো যে দান করে দিতে হয় বা বিলিয়ে দিতে হয়। বাকি যে 4/5 অংশ, সেই 4/5 অংশ তিনি সৈন্যবাহিনীর মধ্যে দান করে দিল, সমান ভাগে বিলিয়ে দিল। ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল, আবার বলছি ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল এই জন্য আরব দেশ হিন্দু বিজয়কে নিষ্ফলা অভিযান বলেছে। কেন নিষ্ফলা অভিযান বলেছে? একটু আগে তোমাদের বললাম, মোহাম্মদ বিন কাসেম কিন্তু ভারতবর্ষে রাজত্ব করতে আসেনি, তিনি ইসলাম ধর্মের প্রচারের জন্য এসেছে, ব্যবসায় বাধা হচ্ছে সেই বাধা দূর করার জন্য এসেছে, আর ধনসম্পদ লুট করতে এসেছে। এই জন্য স্ট্যানলি লেনপুল ভারতবর্ষে আরবদের আক্রমণকে নিষ্ফলা আক্রমণ বলেছে। মোহাম্মদ বিন কাসেমের শেষ জীবন কিন্তু খুব একটা ভালো হয়নি। 714 খ্রিস্টাব্দ, 712-তে ভারত আক্রমণ করলো, তিনি জয়লাভ করলো, দাহিরকে পরাজিত করলো। বছর ঘুরতে না ঘুরতে 714 খ্রিস্টাব্দে তার শ্বশুর মারা গেল, হজ্জাস মারা গেল। হজ্জাস মারা যাওয়ার পরে কিন্তু তার কপালে দুঃখ নেমে এলো। সেই সময় যখন ভারত আক্রমণ করে, সেই সময় রাজপুত রমণীদের তিনি কারাগারে আবদ্ধ করেছিল এবং তাদের অত্যাচার করেছিল। পরবর্তী সময়ে এই রাজপুত রমণীরা তার পরবর্তী ইরাকের শাসককে তার অত্যাচারের কাহিনী বা বিন কাসেমের অত্যাচারের কাহিনী তুলে ধরে এবং বিন কাসেমের বিরুদ্ধে ইরাকের খলিফাকে বা বাগদাদের খলিফাকে কান ভাঙায়। এইটা কিন্তু মুসলিম ধর্মের বিপরীতে যাচ্ছে, কেননা মুসলিম ধর্মে কিন্তু পর্দা প্রথা, নারীদের সম্মান দেওয়া এইগুলো আছে। মুসলিম ধর্ম সেই সময় হযরত মুহাম্মদের আদর্শে উদ্বুদ্ধ। সেইখানে খবর যাচ্ছে যে বিন কাসেম রাজপুত রমণীদের অত্যাচার করছে, সম্মান দেয়নি। এই খবরটা যখন পৌঁছায় খলিফার কাছে, তখন তিনি সিন্ধু থেকে, সেই সময় বিন কাসেম সিন্ধুতে আছে, রাজত্ব করছে, তাকে শৃঙ্খল পরিহিত অবস্থায় বা লোহার শৃঙ্খল পরিয়ে ইরাকের কারাগারে নিয়ে যায় এবং তাকে অত্যাচার করে শেষ জীবনে হত্যা করে। এত বড় বিজেতা, তার শেষ জীবন কি হলো? কারাগারে তাকে নিক্ষেপ করা হলো এবং অত্যাচার করে তাকে হত্যা করা হলো। ভারতবর্ষে সেই অর্থে মুসলিম আক্রমণ করে গজনী সুলতান মাহমুদ।
এই মাহমুদ কে ছিল? গজনী সুলতান মাহমুদ ছিল সুবক্তগিনের পুত্র। সুবক্তগিনের পুত্র ছিল গজনী সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের সিংহাসন আরোহণ কিন্তু খুব একটা ইজি ছিল না। আবার বলছি, সুলতান মাহমুদের সিংহাসন আরোহণ খুব একটা ইজি ছিল না। তোমরা ভাবছো স্যার কি বলছে, এত বড় লুণ্ঠনকারী, ভারতবর্ষের ইতিহাসে যিনি লুণ্ঠনকারী নামে পরিচিত বা বিশ্ব ইতিহাসে, সেই তার সিংহাসন আরোহণ ইজি ছিল না, এ আবার কি কথা বলছে? হ্যাঁ, তার সিংহাসন আরোহণ কিন্তু খুব একটা ইজি ছিল না। কেননা সুবক্তগিন মৃত্যুর সময় তার ছোট ছেলে ইসলাম শাহকে সিংহাসনে বসায়। আবার বলছি, সুবক্তগিন মৃত্যুর সময় তার উত্তরাধিকারী ইসলামকে সিংহাসনে বসায়। নাম কি? ইসলাম বা মোহাম্মদ ইসলাম। মোহাম্মদ ইসলামকে সিংহাসনে বসায়। কিন্তু বড় ছেলে সুলতান মাহমুদ কিন্তু এতে রেগে যায়, কেননা সিংহাসনের দাবিদার বড় ছেলেরাই হয় সাধারণত, কিন্তু বাবা ছোট ছেলেকে বসিয়ে যায়। তখন কি করলো সুলতান মাহমুদ? তার ছোট ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরল। মাত্র 7 মাস রাজত্ব করেছে তার ছোট ভাই, তখন তাকে সিংহাসনচ্যুত করলো এবং গজনীর সিংহাসনে তখন তিনি নিজে বসলো। মানে সুলতান মাহমুদ তার ছোট ভাইকে মাত্র 7 মাস সিংহাসনে বসতে দিল, তারপর নিজে ছোট ভাইকে সরিয়ে নিজে গজনীর সুলতান হিসাবে বসে। সুলতান মাহমুদ যখন গজনীর সিংহাসনে বসছে, সময়কালটা হচ্ছে 998 এডি। 998 এডিতে সুলতান মাহমুদ গজনীর সিংহাসনে বসছে। তিনি সিংহাসনে বসে ভারতবর্ষের দিকে নজর দেয়। তার কানে পৌঁছায় যে ভারতবর্ষ ধনসম্পদশালী একটা দেশ বা সোনার খনি। তখন তিনি ভারত আক্রমণের পরিকল্পনা নেয় বা ভারতবর্ষ লুটের পরিকল্পনা নেয়। তিনি কিন্তু ভারতবর্ষে রাজত্ব করার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। তার পরিকল্পনা ছিল ভারতবর্ষ আক্রমণ করব এবং লুট করব। হেনরি এলিয়ট, আবার একটা ঐতিহাসিকের নাম বলছি, ঐতিহাসিক হেনরি এলিয়ট, এর মতে 1000 থেকে 1027 এই সময়কালের মধ্যে 17 বার ভারত আক্রমণ করে। আবার বলছি 1000 থেকে 1027 এই সময়কালের মধ্যে তিনি 17 বার ভারত আক্রমণ করে। এটা কে বলছে? ঐতিহাসিক হেনরি এলিয়ট। তোমরা অনেক বইতে পাবে 1000 থেকে 1026, এই নিয়ে কিন্তু মতবিরোধ আছে। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেনে এলে নিজে বুদ্ধি করে অ্যান্সার করবে। দেখো, 1000 থেকে 1027 এই সময়ের মধ্যে তিনি ভারতবর্ষ আক্রমণ করছে, 17 বার ভারত আক্রমণ করল। সুলতান মাহমুদের প্রথম ভারত আক্রমণ হলো 1000 এডিতে বা 1000 খ্রিস্টাব্দে। হিন্দু শাহী রাজা জয়পালকে আক্রমণ করলো। হিন্দু শাহী রাজা জয়পালকে তিনি আক্রমণ করছে 1000 খ্রিস্টাব্দে। জয়পালকে আক্রমণ করে জয়পালের থেকে আনুগত্য নিয়ে জয়পালকে আবার রাজত্ব দিয়ে তিনি ফিরে গেলেন, গজনীতে ফিরে গেলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে জয়পাল কিন্তু সুলতান মাহমুদের বিরুদ্ধচারণ শুরু করে দিল। আবার বলছি, কিছুদিন যেতে না যেতে জয়পাল সুলতান মাহমুদের আনুগত্য থেকে বেরিয়ে গেল এবং নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করলো। এই খবরটা যখন সুলতান মাহমুদের কাছে পৌঁছায়, সুলতান মাহমুদ পরের বছরই অর্থাৎ 1001 খ্রিস্টাব্দে আবার জয়পালকে আক্রমণ করে, পেশোয়ারে আক্রমণ করে। এই যুদ্ধটা হচ্ছে ব্যাটেল অফ ওয়াহিন্দ, ওয়াহিন্দের যুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধে তিনি পরাজিত করলো জয়পালকে, পরাজিত করে তাকে বন্দি করলো, তাকে ছাড়লো, জয়পালকে ছেড়ে দিল, পরে মুক্তি দিল। কিন্তু মুক্তি দিল কিসে? তার বিনিময়ে প্রচুর ধনসম্পদ নিল, রাজ্যের কিছুটা অংশ নিল। আবার বলছি, 1001 খ্রিস্টাব্দে জয়পালকে তিনি ব্যাটেল অফ ওয়াহিন্দের যুদ্ধে পরাজিত করলো, করার পরে তাকে বন্দি করলো। মুক্তিপণ হিসাবে কি নিল? মুক্তিপণ হিসাবে তার আনুগত্য নিল, প্রচুর পরিমাণে ধনসম্পদ নিল, হাতি নিল, আর রাজ্যের কিছুটা অংশ নিল। সুলতান মাহমুদের এর পরবর্তী অনেক আক্রমণ হয়। এখান থেকে পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসেও না, আমি তোমাদের আলোচনাও করছি না। এরপরে গুরুত্বপূর্ণ আক্রমণ হলো সোমনাথ মন্দির লুণ্ঠন। সুলতান মাহমুদ যখন ভারতবর্ষ আক্রমণ করছে, তখন কিন্তু তার কানে পৌঁছায় যে ভারতবর্ষের সব থেকে ধনসম্পদশালী মন্দির হচ্ছে সোমনাথ মন্দির। ভারতবর্ষের সব থেকে ঐশ্বর্যশালী মন্দির হচ্ছে বা সম্পদশালী মন্দির হচ্ছে সোমনাথ মন্দির। তিনি তখন সোমনাথ মন্দির লুট করার পরিকল্পনা নেন। সময়কালটা কত? 1025 খ্রিস্টাব্দ। সময়কালটা 1025 খ্রিস্টাব্দ। সেই সময় কে রাজা ছিল? গুজরাটের রাজা ছিল চালুক্যরাজ প্রথম ভীম। প্রথম ভীম গুজরাটের রাজা ছিল। সেই সময় রাজা কিন্তু যখন সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করছে,
কোনো প্রতিরোধ করলো না, ভয় উঠে পালিয়ে গেল। রাজা ভয়ে পালিয়ে গেল। সুলতান মাহমুদ এসে আক্রমণ করলো আজ থেকে 1000 বছর আগে। সেই সময় তিনি কি করলো? লুট করলো। কত টাকা? 2 কোটি ধনসম্পদ। তখনকার দিনে 2 কোটি ধনসম্পদ একটা মন্দির থেকে লুট করে তিনি নিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো কতটা সম্পদশালী ছিল সেই মন্দির। তারপরে কি করলো? মন্দিরটাকে ধ্বংসস্তূপে পরিণত করলো। পরবর্তী সময় এই মন্দিরটাকে সোলাঙ্কি বংশের রাজা ভীমদেব এই মন্দিরটার পুনর্নির্মাণ করে। এই জন্য সুলতান মাহমুদকে বাদশিকান বা মূর্তি ধ্বংসকারী বলে। এটা কিন্তু পরীক্ষায় দেয়। এই জন্য সুলতান মাহমুদকে বাদশিকান বা মূর্তি ধ্বংসকারী বলে। ঐতিহাসিক স্মিথ কিন্তু সুলতান মাহমুদ সম্পর্কে খুব ভালো মন্তব্য করেন। তিনি লুণ্ঠনকারী দস্যু বলছে। স্মিথ কি বলছে? লুণ্ঠনকারী দস্যু। এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন তোমাদের পরীক্ষায় আসে। ওই জন্য ভিডিওটা কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে প্রত্যেকটা লাইন পরীক্ষার জন্য কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। তার সভাকবি বা সভাসদ ছিল উদ্বি। উদ্বি ছিল সুলতান মাহমুদের সভাসদ। সভাসদ কি রাজা সম্পর্কে খারাপ কিছু বলতে পারে? না, বলতে পারে না। তিনি কিন্তু রাজা সম্পর্কে খুব খারাপও বলেও নি। তিনি কি বলল? সুলতান মাহমুদের ভারত আক্রমণকে কি বললো? ধর্মযুদ্ধ বা জিহাদ। কেননা একটু আগে তোমাদের বললাম হযরত মুহাম্মদের আবির্ভাব। তাহলে কি হলো? মুসলিম ধর্মের প্রসারের জন্য তিনি ভারতবর্ষ আক্রমণ করছে। তিনি কিন্তু এই দিকটা তুলে ধরলো সুলতান মাহমুদের। ভারতবর্ষে এসে যে তিনি ধনসম্পদ লুট করছে সেই দিকটা তিনি তুলে ধরলো না। তিনি বলল ইসলাম ধর্মের প্রচারের জন্য সুলতান মাহমুদ ভারত আক্রমণ করছে। এই জন্য এটাকে উদ্বি সুলতান মাহমুদের ভারত আক্রমণকে জিহাদ বা ধর্মযুদ্ধ হিসাবে অভিহিত করল। সুলতান মাহমুদ ছিল ইয়েমেনি বংশের রাজা। ইয়েমেনি বংশের রাজা ছিল সুলতান মাহমুদ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিল সবক্তগী। এর পরবর্তী সময়ে দুর্বল রাজাদের হাতে রাজবংশ কিন্তু পতন ত্বরান্বিত হয় এবং সেই সুযোগে ঘুরির উত্থান হয়। আবার বলছি, সেই সুযোগে মোহাম্মদ ঘুরির ইতিহাসে উত্থান হয়। ঘুরি কোথাকার অধিপতি ছিল? ঘুরি ছিল ঘোর রাজ্যের অধিপতি। তাহলে এই রাজ্য সম্পর্কে তোমাদের জানতে হবে। পশ্চিম আফগানিস্তানে গজনি এবং হিরাটের মধ্যবর্তী স্থানে, পশ্চিম আফগানিস্তানে গজনি এবং হিরাটের মধ্যবর্তী স্থানে 10,000 ফুট উঁচুতে ঘোর রাজ্য অবস্থিত। এই ঘোরেরই অধিপতি ছিল মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কিন্তু তোমরা বা আমরা মোহাম্মদ ঘুরি যাকে চিনি তার কিন্তু আসল নাম মোহাম্মদ ঘুরি ছিল না। তার আসল নাম ছিল মুইজউদ্দিন বিন সাম। মুইজউদ্দিন বিন সাম। তিনি তার রাজত্বটা দাদার কাছ থেকে পেয়েছিল। তার ইতিহাসে ইনি মোহাম্মদ ঘুরি নামে পরিচিত, কিন্তু আসল নাম ছিল মুইজউদ্দিন বিন সাম। কিন্তু তিনি তার রাজত্বের বা রাজভাটটা তার দাদার থেকে পেয়েছিল। মোহাম্মদ ঘুরিও কিন্তু পরবর্তী সময় ভারত আক্রমণ করে। আর এই ভারত আক্রমণ তার কতগুলো গ্রন্থ থেকে জানা যায়, অনেক গ্রন্থ থেকেই জানা যায়, কিন্তু যে কোনো পরীক্ষায় দেয় সেই গ্রন্থগুলো তোমরা বলছি, তোমরা নোট ডাউন করে নাও। দেখো, মিনাজউদ্দিন সিরাজ নামটা শুনেছো? মিনাজউদ্দিন সিরাজ রচিত তবাকাত-ই-নাসিরি। তবাকাত-ই-নাসিরি এই বইটা থেকে মোহাম্মদ ঘুরির ভারত অভিযান জানা যায়। আরেকটা বই কি? চাঁদ বড়দাই। চাঁদ বড়দাই রচিত পৃথ্বীরাজ রাসো। এই বইটা থেকে মোহাম্মদ ঘুরির ভারত অভিযান সম্পর্কে জানা যায়। উচ্চাকাঙ্ক্ষী ও যুদ্ধাভিলাষী মোহাম্মদ ঘুরি 1175 খ্রিস্টাব্দে মুলতান আক্রমণ করে। সেই সময় মুলতান ছিল কিন্তু ভারতবর্ষের অন্তর্ভুক্ত। আবার বলছি, সেই সময় মুলতান ছিল ভারতবর্ষের অন্তর্ভুক্ত। মুলতান আক্রমণ করলে 1175 খ্রিস্টাব্দে। কিন্তু পরীক্ষায় তোমাদের যে অংশটা দেয় এবার আলোচনা করছি। 1191 খ্রিস্টাব্দ তরাইনের প্রথম যুদ্ধ। তোমরা অনেকেই জানো কার সঙ্গে কার হয়? মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এর যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে যখন মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করছে 1191 খ্রিস্টাব্দে, পৃথ্বীরাজ চৌহান সেই সময় হিন্দু ছোট ছোট রাজ্যগুলোকে বোঝাতে সমর্থ হয় যে এর আগে যারা এসেছে মুসলিম আক্রমণকারী তারা ভারতবর্ষে লুট করে গেছে, ধনসম্পদ লুট করে নিয়ে গেছে এবং ধ্বংসস্তূপে পরিণত করে গেছে ভারতবর্ষকে। এটা কিন্তু হিন্দু রাজাদের বোঝাতে সমর্থ হয়েছিল। সেই জন্যে মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করছে 1191 খ্রিস্টাব্দে, তরাইনের প্রথম যুদ্ধ,
সেই সময় কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চৌহান হিন্দু রাজাদের সাপোর্ট পেয়েছিল। এই জন্যে এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে। খালি জয়লাভ করেনি, মোহাম্মদ ঘুরি যুদ্ধক্ষেত্রে এতটাই আহত হয় যে এক খলজি সেনাপতি তাকে ঘোড়ার পিঠে চাপিয়ে কোনো প্রকারে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে তার সুলতানের প্রাণ রক্ষা করে। আবার বলছি, এক খলজি সেনাপতি ঘোড়ার পিঠে তার সুলতান মানে মোহাম্মদ ঘুরিকে আহত অবস্থায় তুলে কোনো প্রকারে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে সুলতানের প্রাণ রক্ষা করে। মোহাম্মদ ঘুরি কিন্তু তার পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। বছর ঘুরতে না ঘুরতে তিনি কিন্তু আবার ভারত আক্রমণ করে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। আর অপরদিকে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান যুদ্ধে জয়লাভ করার পরে পুরো ক্রেডিটটা নিজেই নিয়ে নেয়। কোনো ছোটোখাটো রাজ্য যারা সাহায্য করেছিল তাদের কোনো ক্রেডিটই দিল না, পুরো ক্রেডিটটা তিনি নিজে নিল। খালি নিল না, পার্শ্ববর্তী যে ছোট ছোট রাজ্যগুলো সাহায্য করেছিল তার অধিকাংশ রাজ্যগুলোকে তিনি যুদ্ধ করে জয়লাভ করে নিজের রাজ্যে অন্তর্ভুক্ত করল। ফলে কি হলো, দ্বিতীয়বার যখন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করছে বা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করছে তরাইনের দ্বিতীয় যুদ্ধে, তখন কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চৌহান একা পড়ে গেল। তাকে সাহায্য করার কাউকে পেল না বা তাকে সাহায্য করতে কেউ এগিয়ে এলো না। ফলে কি হলো, আর অপরদিকে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধে জয়লাভ করে কনফিডেন্স লেভেল এতটাই হাই যে ভাবলো কোনো ব্যাপারই না, যুদ্ধক্ষেত্রে সহজেই আমি হারিয়ে দেবো। কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু এবার গুছিয়ে এসেছে, তিনি এবার একা আসেনি, তার 3 জন বিখ্যাত সেনাপতিকে নিয়ে এসেছে যারা কিন্তু প্রত্যেকে সমান পারদর্শী যুদ্ধক্ষেত্র জেতার জন্য। 3 জন সেনাপতির নাম কি? কুতুবউদ্দিন আইবক, তার ছায়া সঙ্গী ছিল। ঐতিহাসিকরা বলে মোহাম্মদ ঘুরির ছায়া সঙ্গী ছিল কুতুবউদ্দিন আইবক, প্রচন্ড বিশ্বাস করতো তাকে। তাকে মোহাম্মদ ঘুরি কৃতদাস হিসাবে কিনেছিল, খুব প্রিয় মানুষ ছিল কুতুবউদ্দিন আইবক। আর কে? নাসিরউদ্দিন কুবাচা, তিনিও কিন্তু দক্ষ সেনাপতি ছিল। তাজউদ্দিন ইলদুজ, নাসিরউদ্দিন কুবাচা, কুতুবউদ্দিন আইবক, এই 3 জন সেনাপতি নিয়ে তিনি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে অবতীর্ণ হল। অপরদিকে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধে জয়লাভ করে অহংকার এতটাই পৌঁছালো, ছোটখাটো রাজ্যগুলোকে জয়লাভ করলো এবং একা যুদ্ধক্ষেত্রে পৌঁছালো। এই যুদ্ধে কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের পরাজয় হয় এবং যুদ্ধক্ষেত্রে তিনি কিন্তু নিহত হন। আজকের ক্লাসে এই অবধি শেষ হলো। পরবর্তী ক্লাসে আমি কুতুবউদ্দিন আইবক নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল প্রয়াস WBC এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী সময় আমি যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেব বা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেব সেগুলো তোমরা নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবে এবং আশা রাখতে পারি প্রত্যেকটা ক্লাসই কিন্তু তোমাদের কাজে লাগবে।